আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শাসনকাল যখন প্রায় দশম মাসে পড়েছে, তখন রাজধানী ঢাকা এবং দেশের প্রশাসনিক মঞ্চে দেখা যাচ্ছে এক বিস্ময়কর ও অস্থির চিত্রপট। একদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথ বিলম্বিত করবার চেষ্টা একটি আইনি জটিলতার অজুহাতে, অন্যদিকে সচিবালয় প্রাঙ্গণে কর্মচারীদের আন্দোলনে অচল হয়ে পড়েছে পৌর প্রশাসন ব্যবস্থা, কখনো থেমে কখনো দ্রুত গতিতে। এর বাইরে আমরা লক্ষ্য করেছি যে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, পল্লী বিদ্যুৎ সমিতি, চট্টগ্রাম বন্দর, এমনকি সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার পর্যন্ত একযোগে সংস্কার বিরোধী প্রতিরোধে নেমেছে। পুরো রাষ্ট্রের অভ্যন্তরে এক প্রকার নিয়ন্ত্রণহীনতা, অনাস্থা ও বিভ্রান্তির আবহ তৈরি হয়েছে। ঢাকা দক্ষিণের মেয়র ইশরাক হোসেনকে বা নবগঠিত মেয়র, যে নবনির্বাচিত মেয়র যেভাবেই বলেন না কেন, গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে শপথ পড়ানোর বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সরকার এবং প্রশাসন বিষয়টিকে উচ্চ আদালতের বিচারাধীন বলে টেনে নিচ্ছে। একদিকে হাইকোর্ট একটি রিট খারিজ করলেও পরে আবার একজন নাগরিকের পক্ষ থেকে আপিল বিভাগের অনুমতি চেয়ে আবেদন করা হয়। এই প্রক্রিয়ার নামে ইশরাকের শপথ অনুষ্ঠান বন্ধ রেখে একটি অনির্বাচিত ও অস্থায়ী প্রশাসনিক ব্যাখ্যায় নগর ভবন কার্যত তালাবদ্ধ হয়ে পড়ে। এর ফলে শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধির সাংবিধানিক অধিকারী নয়, সাধারণ নাগরিকরাও বিভিন্ন সেবা বঞ্চনায় পড়েছে। এই ঘটনা প্রবাহের সমান্তরালে আরও বিস্ফোরণ ঘটে চলেছে সচিবালয়ের অভ্যন্তরে। সরকারের সদ্য প্রণীত সরকারি চাকরি সংশোধনতা আদেশ 2025-এর বিরুদ্ধে কর্মচারীদের ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী 4 ধরনের শৃঙ্খলা ভঙ্গকে অপরাধ হিসেবে গণ্য করে বিভাগীয় মামলা ছাড়াই কর্মচারীদের চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে। যদিও সরকার বলছে এটি একটি দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনার অংশ, তবে আমলাতন্ত্রের মধ্যে এটিকে কালো আইন হিসেবে চিহ্নিত করে আন্দোলনের ঢেউ সৃষ্টি হয়েছে। এমনকি 25টি ক্যাডার কর্মকর্তার সংগঠন আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ কলম বিরতির কর্মসূচি ঘোষণা করেছে। এখানে উল্লেখযোগ্য যে সরকারি আমলাতন্ত্র এতটা প্রতিক্রিয়াশীল ও সংঘবদ্ধ হয়ে উঠছে এই সরকারের বিরুদ্ধে, যেটি একটি গভীর সংকেত। কারণ অতীতে সামরিক কিংবা জনপ্রতিনিধিত্বশীল সরকারের সময়ও আমলারা এই মাত্রায় সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তোলেনি। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা এক প্রকার মুখ থুবড়ে পড়েছে। আমরা অবশ্য 1996 সালের জনতার মঞ্চের কথা স্মরণ করতে পারি, যেখানে আমলারা যুক্ত হয়েছিলেন। যাই হোক, এখন অনেক পেশাজীবী সুশীল সমাজের সদস্যরাও এখন সরকারের রাজনৈতিক শক্তি ও প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, এবং সেটা তারা যৌক্তিকভাবেই করছেন। রাজনৈতিক মঞ্চে এ সময় বিএনপি একটা কৌশলগত অবস্থান গ্রহণ করেছে। একদিকে তারা ভার্চুয়াল বক্তৃতা, সমাবেশ এবং তারুণ্য কেন্দ্রিক কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক সংহতি জোরদার করছে, অন্যদিকে সরকারের উপর ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের চাপ অব্যাহত রেখেছে। যদিও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন যে নির্বাচন আগামী বছরের 30 জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে, তবে বিএনপি এবং তার মিত্রদের বক্তব্যে প্রতিফলিত হচ্ছে এক ধরনের অনাস্থা এবং সন্দেহ। সরকারের সিদ্ধান্তহীনতা এবং রোডম্যাপহীনতা রাজনৈতিক পরিবেশকে অচল করে তুলছে। এখানে আরও একটা ইঙ্গিতপূর্ণ পরিপ্রেক্ষিত হলো সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সম্প্রতি দেওয়া বিবৃতি, যেখানে তিনি বলছেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। এটি অনেকের কাছে সরকার এবং সেনাবাহিনীর মধ্যকার সম্ভাব্য দূরত্বের একটা ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। চিত্রটি আরও জটিল হয়ে উঠেছে যখন দেখা যাচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির মতো সেবাকর্মী প্রতিষ্ঠানগুলো সরকার বিরোধী কর্মসূচি এবং কর্মবিরতিতে যাচ্ছে। সারা দেশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে এবং নাগরিক জীবনে প্রত্যক্ষ প্রভাব পড়ছে। এই আন্দোলনও শুরু হয়েছিল সীমিত দাবির ভিত্তিতে, কিন্তু এখন তা বিস্তৃত হয়ে সরকারের বিরুদ্ধে শক্ত প্রতিরোধের রূপ নিচ্ছে। অন্যদিকে সচিবালয়ের আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার হয়েছে, সাংবাদিকদের প্রবেশ বন্ধ করা হয়েছে এবং সরকারি তথ্য প্রবাহ কার্যত নিয়ন্ত্রিত হয়ে পড়েছে। এমন একটি পরিস্থিতি দীর্ঘায়িত হলে তা প্রশাসনের কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা তৈরি করতে পারে। নতুন অধ্যাদেশের ধারা অনুযায়ী রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই, যা সাংবিধানিক ভারসাম্য ও ন্যায় বিচারের নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তবে সবচেয়ে বিপজ্জনক দিক হলো এই মুহূর্তে একটি তথাকথিত সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ কুয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রকাশ্যে বলেছে, সরকারি আমলাতন্ত্রের এই বিদ্রোহমূলক আচরণ সংস্কার বাধাগ্রস্ত করবার উদ্দেশ্যে এবং পূর্ববর্তী রাজনৈতিক স্বার্থ রক্ষাকারীদের ইন্ধনে সংগঠিত হচ্ছে। যদিও এনসিপির অবস্থান সরকারপন্থী বলে মনে করা হয়, তারা সচিবালয়ের কিউ রুখে দিতে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছে। এই অস্থিরতা ও সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রশ্নটি। যখন প্রশাসন, রাজনীতি, বিদ্যুৎ ও অর্থনীতির প্রতিটি স্তরে অনিশ্চয়তা, বিভ্রান্তি ও প্রতিরোধ দৃশ্যমান হয়, তখন সরকার শুধু প্রশাসনিক নয়, নৈতিক ও কার্যকর শাসনের বৈধতা হারাতে শুরু করে। আইন শৃঙ্খলা পরিস্থিতিও খারাপের দিকে যাচ্ছে। রাজধানীর ব্যস্ত এলাকায় খুন, ছিনতাই, সশস্ত্র হামলার মতো ঘটনা ঘটছে প্রকাশ্যে, কিন্তু পুলিশের প্রতিক্রিয়া প্রায় অনুপস্থিত। এমনকি রাজনৈতিক পট পরিবর্তনের পর পুলিশের মধ্যে যে নতুন দায়িত্ব বন্টন করা হয়েছে তাও কার্যকর হয়নি, বরং পুলিশের ভেতরেই দেখা যাচ্ছে দুর্বল নেতৃত্ব এবং সমন্বয়হীনতা। এই প্রেক্ষাপটে সরকারের সামনে দুটো পথ খোলা। প্রথমত, অবিলম্বে প্রশাসনিক ও আইনগত দিক থেকে একটা স্বচ্ছ রোডম্যাপ ঘোষণা করা, যাতে নির্বাচন, সংস্কার ও নিরাপত্তা বিষয়ে সুস্পষ্ট বার্তা দেওয়া যায়। দ্বিতীয়ত, জনগণের সাথে এবং বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ এবং সমঝোতা বাড়ানো, যাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা ফেরানো যায়। তবে বাস্তবতা হচ্ছে, এই সরকারের রাজনৈতিক মূলধন ক্রমেই ক্ষয়ে যাচ্ছে। একদিকে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতা, অন্যদিকে আমলাতন্ত্রের বিরোধিতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা, সব মিলিয়ে বাংলাদেশ এক গভীর শাসন সংকটে পড়েছে। এখন প্রশ্ন উঠছে, এই অন্তর্বর্তী সরকার কি সময় মতো নির্বাচন দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছে এবং প্রশাসনের সংস্কার সমাপ্ত করে একটি গণতান্ত্রিক পরিসর তৈরি করতে পারবে, নাকি এটি ধীরে ধীরে একটি অনির্বাচিত, অকার্যকর এবং নিয়ন্ত্রণহীন শাসন ব্যবস্থায় পরিণত হবে, যেখানে রাজনৈতিক অনিশ্চয়তা, প্রশাসনিক অচলাবস্থা ও অর্থনৈতিক স্থবিরতা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। এমন সংকটময় সময়ে রাষ্ট্রের প্রতিটি দায়িত্বশীল মহলকে গভীরভাবে চিন্তা করতে হবে, দেশ একটি নতুন ভবিষ্যতের দিকে এগুচ্ছে নাকি আবারও চেনা পথে ফিরে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাস বলে, সংকটের সময় মানুষের প্রত্যাশা থাকে রাষ্ট্রনায়কদের দূরদর্শী সিদ্ধান্তের দিকে। এখন সেই সময় যখন সিদ্ধান্ত নিতে বিলম্ব মানে শুধু সরকারের পতন নয়, বরং একটি সম্ভাব্য গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎকে ধ্বংসের পথে ঠেলে দেয়া। শেষ করবার আগে বলি, কড়া নাড়বার বিষয়, অর্থাৎ আপনি কারো রুমে ঢুকবেন, সেটা আপনার বাসার ভেতর হতে পারে, সেটা অফিসে হতে পারে, এমনকি আপনি যদি জানাও থাকে যে এই দরজা কখনো লক থাকে না, বন্ধ থাকে না, কিন্তু ভেতরে কেউ আছে কি নেই বা থাকলেও সে আপনার যত ঘনিষ্ঠই হোক না কেন, তার বয়স যাই হোক না কেন, এই প্রসঙ্গে এটা বললাম যে একটা শিশু বাচ্চা থাকলে সে হয়তো কিছু বুঝবে না, কিন্তু প্র্যাকটিসটা খুব জরুরি। ছোট্ট করে টোকা দিয়ে দরজায় নক না করে কোনো ঘরে প্রবেশটা সমীচীন নয়, যদি ভেতরে কেউ থাকে, একদমই সমীচীন নয়। এটা প্র্যাকটিস করা খুবই জরুরি আমাদের প্রত্যেকের, আমার এবং আপনার। আমাদের কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।